বেনজিরের সহায়তায় জমি দখল করে গাজীপুরে বিলাসবহুল রিসোর্ট। ৬ জুন দুদকে হাজিরের অপেক্ষায় সরকার। দুদক সম্ভাবনা দেখছেন না সাবেক আইজিপির আইনজীবী। অবসরের ১৩ বছর পর ডক্টর ইউনূসের বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ। খোদ গ্রামীণ ব্যাংকের সুবিধা দিয়েছেন পরিবারকে, বিভ্রান্তিকর তথ্য দাবি। বৃষ্টি ঢলে ৪ দিন ধরে বিপর্যস্ত সিলেট। ঘর বাড়ি ছাপিয়ে ওসমানী মেডিকেলে পানি। নগরবাসীর চরম দুর্ভোগে লন্ডনে বসে মেয়র। সুনামগঞ্জে ভেঙেছে সড়ক। এবং ৩ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন কারওয়ান বাজার বিপাকে ১২০০ দোকানের শত শত ক্রেতা বিক্রেতা। ১ বছর ধরে বকেয়া ৪ কোটি টাকা বিল পরিশোধ নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। সাবেক আইজিপি বেনজির আহমেদের সহায়তায় গাজীপুরে বিঘার পর বিঘা বনের জমি দখল করে গড়ে তোলা হয় ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। অভিযোগ রয়েছে যার বিনিময়ে তাকে দেয়া হয় রিসোর্টের ২৫ ভাগ শেয়ার। শুধু তাই নয়, পুলিশের ভয় দেখিয়ে দখলে নেয় কৃষি জমিও। আর এসব করা হয়েছে তৎকালীন স্থানীয় প্রশাসনের যোগ সাজসেই। ভেঙে ফেলা হবে অবৈধ স্থাপনা বলছে জেলা প্রশাসন। রাজিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জুনায়েদ রুবেল। শালগজারি ঘেরা বনের ভেতর বিলাসবহুল ভাওয়াল রিসোর্ট। পুলিশের সাবেক আইজিপি বেনজিরের দাপটে সরকারি বন ধ্বংস করে গড়ে তোলা হয়েছে ৫ তারকা মানের এই রিসোর্ট। অভিযোগ উঠেছে গাজীপুরের বারুইপাড়া মৌজার নলজানি এলাকায় কৌশলে বনের ভেতরে প্রথমে ব্যক্তি মালিকানা কিছু জমি ক্রয় করেন। পরবর্তীতে বেনজির আহমেদের অদৃশ্য ক্ষমতায় আশপাশের ৬ একর ৭০% বনের জায়গা দখল করে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের জিম্মি করে দখল করে নেওয়া হয় ৩ একর কৃষি জমি। জনশ্রুতি রয়েছে বিলাসবহুল রিসোর্টটির দখল বাণিজ্যে মাথা হিসেবে থেকেই ২৫% শেয়ার পেয়েছিলেন বেনজির। প্রথম বলছে যে ২০ লাখ টাকা বিঘা দিব, কিন্তু ২০ লাখ টাকা বিঘা তো দেয় না। ওই আর পুলিশের ভয় দেয় জমির কথা কইলে এই বেনজির আছে, পুলিশের ডিজি যে বেনজির হ্যাগোর সামনে মানুষের কথাই বলে না বয়ে। যারা বন জঙ্গল কাইটা খাইতেছে, যারা বড় বড় রিসোর্ট করতেছে, তাগরন্তে টেয়া পয়সা নিয়া তারা কত সুন্দর বালা। এতদিনেও দখলদারদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারেনি কেউ, নাকি দায়িত্ব এড়িয়ে গেছেন সবাই? এর উত্তর জানতে প্রথমেই ভাওয়াল রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে সময় সংবাদ। তবে ভাওয়াল রিসোর্ট নিয়ে কথা বলতে যেন অদৃশ্য এক ভয়ের ছায়া। বন্যপ্রাণী ডিভিশনে ৭টা, আর ওখানে প্রায় ২০টার উপরে আমরা উচ্ছেদ করার পরে 2টা ডিএফও একসাথে বদলে দিয়েছে। অনেকের অভিযোগ দখলদারদের কাছ থেকে সুবিধা নিয়ে দিনের পর দিন নীরবে থেকেছে স্থানীয় বন বিভাগ। তবে দুদক ও আদালতের তৎপরতায় যেন নড়ে চড়ে বসতে চাইছে জেলা প্রশাসন। বিজ্ঞ আদালতের রায় পেয়েছি, এখন আমরা আমাদের যে প্রসিডিউরটা সম্পন্ন করে উচ্ছেদে চলে যাব। এদিকে অবৈধ দখলের অভিযোগ এনে গাজীপুরের ভাওয়াল রিসোর্টের মালিক শওকত আলী রাসেল সহ ৪ জনের বিরুদ্ধে রোববার আদালতে মামলা ঠুকে দিয়েছেন ভুক্তভোগী এক মুক্তিযোদ্ধা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ৬ জুন তিনি দুদকে উপস্থিত হচ্ছেন কিনা সেটি দেখার বিষয়। শ্রমিকদের মালয়েশিয়ায় যাওয়ার সময় বাড়ানো যায় কিনা সরকার চেষ্টা করবে বলেও জানান মন্ত্রী। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের পাহাড় সম অভিযোগ দেরিতে হলেও আমলে নেয় দুর্নীতি দমন কমিশন। ৬ জুন বেনজিরকে এবং ৯ জুন তার পরিবারকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। অথচ গত ৪ মে দেশ ছেড়ে চলে গেছেন বেনজির আহমেদ। তার ফিরে আসা এবং বিচারের সম্মুখীন করা নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতার। অ্যান্টিগা এবং নিউ ইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী। সোমবার দুপুরে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তার কাছে প্রশ্ন ছিল বেনজির আহমেদের অবস্থান নিয়ে কোনো খোঁজ আছে কিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। মন্ত্রীর জবাব, বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় যে কোনো জায়গায় যেতে পারেন তিনি। কারোর উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। তো ৬ জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়, নাকি তিনি সবাই নিচ্ছেন। এদিকে নিউ ইয়র্ক সফরে পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব। এমন অবস্থায় ডয়চে ভেলের প্রতিবেদনের কোনো মূল্য নেই বলে মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। আমাদের শান্তিরক্ষী বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে, পেশাগত যোগ্যতার সাথে, অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন মিশনে কাজ করছে এবং জাতিসংঘের মহাসচিবও সেটির ভূয়সী প্রশংসা করেছেন। সেখানে ডয়চে ভেলের এই প্রতিবেদনের
কোনো মূল্য নাই। তো এগুলো দেশ বিরোধী অন্তঃশাসন্য কিছু প্রতিবেদন। 31 মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় বহু শ্রমিক দেশটিতে যেতে পারেননি। তাদের জন্য মেয়াদ বাড়ানো যায় কিনা সরকার সে চেষ্টা করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সময়টাকে বর্ধিত করার জন্য। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সাবেক পুলিশ প্রধানকে যখন দুর্নীতির জন্য পালিয়ে থাকতে হয় তখন সেই বাহিনীর সম্মান থাকে কোথায়? এমন প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, 15 আগস্টের হত্যাকাণ্ড বিএনপি কখনোই সমর্থন করে না, কিন্তু এই হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের নাম জড়ানো আওয়ামী লীগের প্রতিহিংসামূলক রাজনীতি। বেনজির নজিরবিহীন, মানুষের নজিরবিহীন দুর্নীতি, তাই না? একই সঙ্গে সাবেক সেনাপ্রধান, তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে সাবেক সেনাপ্রধান। আরেকজন এমপি, তাদের তথাকথিত এমপি, তাকে কলকাতা নিয়ে গিয়ে টুকরা টুকরা বটি বটি করেছে। এই তো হচ্ছে চেহারা। শেখ মুজিবুর রহমানের যে হত্যা, তার আমরা নিন্দা করেছি। আমরা সেটা কখনোই সমর্থন করি না, আমরা হত্যাকাণ্ডকে কখনোই সমর্থন করি না। কিন্তু শহীদ জিয়াকে যখন তারা আপনার এটার মধ্যে জড়াতে চায়, তাদের মধ্যে সেই ভয়ঙ্কর একটা অপরাজনীতি কাজ করে, সেই প্রতিহিংসার একটা রাজনীতি কাজ করে, এবং সেটা তারা শহীদ জিয়াকে জড়িয়ে সেটাকে ভুল পথে পরিচালিত করতে চায়। অবসরের 13 বছর পর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 1000 কোটি টাকা লোপাটের অভিযোগ তুলল তারই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। প্রতিষ্ঠানটির প্রধান আইন উপদেষ্টা জানান, ক্ষমতার অপব্যবহার করে ডক্টর ইউনূস নিজের পরিবারকে সুবিধা দিয়েছেন। তবে ইউনূসের আইনজীবীর দাবি, একটি বিশেষ গোষ্ঠী ডক্টর ইউনূসের অর্জন সুনাম সহ্য করতে না পেরে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। একটা কথা বলে থাকি যে মানুষ যখন মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় যখন সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না, তাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার। বাবার শিষ্ট ছেলে, দুষ্ট ছেলে এখন লুবে পড়েছে বাবার পকেট, লোভ লালসায় পড়ে বিভিন্ন কিছু পকেট মাইরের একটি চেষ্টা করছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দায়িত্বে থাকাকালে শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ গ্রামীণ ব্যাংকের। প্রতিটা বইয়ে 1.67 টাকা উনার সেই সময় 13 বছর আগে বেশি নিয়েছেন, এবং এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামীণ ব্যাংক থেকে সোজা বাংলায় লোপাট করেছেন তিনি এবং তার পরিবার। আজকে ডক্টর ইউনূসকে ধ্বংস করতে চাচ্ছে পৃথিবীতেই একটা গোষ্ঠী, কেন বাংলাদেশের একজন লোক সারা পৃথিবীতে সম্মানিত হবে? তাহলে এতদিন কেন চুপ ছিল গ্রামীণ ব্যাংক? কর্তৃপক্ষকে, সেই সময়ের কর্তৃপক্ষ যেহেতু ওনার হাতে ছিলেন, ওনারই লোকরা ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, আপনি জানেন যে পরিচালনা পর্ষদরা ওনারই লোকজন ছিলেন, সেহেতু ওনারা এইগুলোকে আপনাদের সামনে নিয়ে আসেনি। একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের, বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে, তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত আছে। কারণ সারা পৃথিবীতে সমস্ত নোবেল বিজয়ীদের, সারা পৃথিবীর নেতৃত্ব হবে বাংলাদেশের একজন ডক্টর বিজয়ী, নোবেল বিজয়ী, তারা এটা সহ্য করতে পারে না। ইউনূস কোন অভিশাপে পড়ছেন তারও জবাব দিয়েছে গ্রামীণ ব্যাংক। এই যে 1,05,00,000 নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য, তাদের সাথে তিনি প্রতারণা করেছেন, তাদের সাথে তিনি তাদের অর্থকে তিনি আত্মসাৎ করেছেন, তাদের অর্থকে তিনি তার ব্যক্তিগত অর্থ হিসাবে ব্যবহার করেছেন, তাদের অভিশাপ তার উপর পড়েছে। ডক্টর ইউনূস যখনই যায় তখনই সেই দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর থাকে একটা লিখিত আবেদন থাকে, ফ্রি ইনভাইটেশন, ইফ ইউ হ্যাভ এ টাইম, কাপ অফ টি উইথ আস। এর আগে রোববার গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের টাকা আত্মসাতের অভিযোগে করা দুদকের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন ডক্টর ইউনূস ও তার আইনজীবী। তারই জবাবে সোমবার হাইকোর্টে সংবাদ সম্মেলন করেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সুরমার পানিতে হাবুডুবু খাচ্ছে সিলেট নগরী। বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে একাকার অবস্থা। ঘরবাড়ি ছাপিয়ে ওসমানী মেডিকেলে ঢুকে পড়েছে পানি। রাস্তাঘাট প্লাবনে তলিয়ে যাওয়ায় স্থবিরতা নেমে এসেছে। নগরবাসীর চরম দুর্ভোগে লন্ডনে বসে দর্শকের ভূমিকায় মেয়র।
থই থই পানি সিলেট নগরীতে। সড়ক ঘরবাড়ি ছাড়িয়ে পানি উঠেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গণেও। বর্ষার আগেই ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে এবারও প্লাবিত হয়েছে নগরীর শতাধিক এলাকা। জলমগ্ন অবস্থায় রাত দিন পার করছেন কয়েক লাখ বাসিন্দা। ঘূর্ণিঝড়ের পর পরিস্থিতি যখন উন্নতির দিকে ছিল, তখন এক রাতের ভারী বর্ষণেই সুরমা কুশিয়ারার পানি আবারও বিপদসীমার উপরে উঠেছে। এতে 7 উপজেলার 3 লাখের বেশি মানুষ ঝুঁকিতে আছেন। রোববার রাত থেকে সকাল পর্যন্ত 26 মিলিমিটার বৃষ্টিপাতে কোমর ও হাঁটু সমান পানিতে দুর্ভোগ সীমাহীন। কাজকর্ম বন্ধ হয়ে চরম বিপাকে নগরবাসী। অফিসের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এখন পর্যন্ত তো পানি প্রশাসনিক ভবনে রয়েছে। রাতে 2টা থেকে শুরু হয়েছে, ফজর পর্যন্ত পানি ছিল, এরপরে পানি আবার একটু কমছে। এখন মোটামুটি 108 থেকে 10 ইঞ্চি পানি কমছে। হালকা বৃষ্টিতে যদি পানি উঠে যায় তাহলে আমরা এই হার্ট অফ দ্য সিটিতে থাকি। পানি ঢুকে গেছে, কারেন্টও নেই এলাকার। শহর নগরীর নির্মাঞ্চল তলিয়ে ঘরবাড়ি, এলজেইডি, ওসমানী মেডিকেল কলেজে পানি ঢুকে যখন দুর্দশা চরমে, তখন লন্ডনে বসে নীরব দর্শক মেয়র। জনপ্রতিনিধিদের দুর্গত মানুষের পাশে না পেয়ে ক্ষোভ ছাড়েন অনেকে। প্যানেল মেয়র আইছেন, মেয়র তো লন্ডন। আজ কিন্তু এখন বর্তমানে আমাদের লোকে তো দেখা সাক্ষাৎ হয় নাই, আর 3 দিন 4 দিন ধরে তো আমাদের পানিবন্দী অবস্থায় আছে। এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি 5 দিন ধরে বিপদসীমার উপরে থাকায় বাঁধের বেশ কয়েকটি স্থান ভেঙে পানি প্রবেশ করছে। নগরবাসীর দাবির পরও সুরমা নদী খননের উদ্যোগ না নেওয়ার ফলে একটু বৃষ্টিতেই পুরো নগর পানিতে তলিয়ে যায়। এ অবস্থা থেকে পরিত্রাণ চান সকলে। সিলেট নগরীর যতরপুর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেটের সোভানীঘাট এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির এবং সুনামগঞ্জের দোয়ারা বাজারে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি শুরুতে যাচ্ছি ইকরামুল কবিরের কাছে। গতকাল রাত অর্থাৎ রোববার রাত 6 ঘন্টার বৃষ্টিপাতে সিলেটে একেবারে পানিতে তলিয়ে যায়। 6 ঘন্টার বৃষ্টি হয়েছিল 204 মিলিমিটার। সেই বৃষ্টি হওয়ার পরে সকালেও থেমে থেমে বৃষ্টি হয়েছে দুপুর 12টার পর। এখন পর্যন্ত হয়তো আর কোনো বৃষ্টি না হওয়ার সম্ভাবনা আছে আজকে দিনের মতন। আবহাওয়া অফিস থেকে আমাকে এইটি জানিয়েছেন। আমাকে সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন জানিয়েছেন যে 6টা থেকে 12টা থেকে 6টা পর্যন্ত, রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত 204 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল এবং সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 47 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। অর্থাৎ গতকাল রাত 12টা থেকে আজকে দুপুর 12টা পর্যন্ত 253 মিলিমিটার বৃষ্টিপাতের ফলে সিলেট নগরীর অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। বলা যায় যে সুরমা নদীর পার্বতী যতগুলো যে কয়টি ওয়ার্ড রয়েছে, যে কয়টি এলাকা রয়েছে, প্রায় শতাধিক এলাকা পানিতে ডুবে গেছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সোভানীঘাট এলাকার, এর পাশে হচ্ছে কি যতরপুর এলাকা এবং ডাইনি শাহজালাল উপশহর, ওদিকে উপকণ্ঠ আবাসিক এলাকা, সব কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটি ভবন, প্রায় 4 তলা একটি ভবনের নিচতলা প্রায় পানিতে ডুবে গেছে এবং আশেপাশে যেই বাড়ি ঘরগুলো আছে, টিন শেড বাড়িগুলো আছে, সবগুলো পানির নিচে তলিয়ে গেছে। এই এলাকার মানুষজন একেবারে নিরুপায় হয়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে আরও কয়েকটা দিন, এই পানি কিন্তু আজকেই প্রথম নয়, এই পানিটা কিন্তু 4-5 দিন ধরে এই ধরনের বিভিন্ন জায়গায় পানি দেখা দিয়েছে। বুধবার রাতে যখন ভারত থেকে পানি নামতে থাকে বিভিন্ন শাখা নদীর উপনদী দিয়ে, তখনই কিন্তু পানি বিপদসীমার উপরে চলে যায়। তারপরে এখন পর্যন্ত সুরমা এবং কুশিয়ারা 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু সিলেট নয়, এই পানি গিয়ে প্রবেশ করছে সুনামগঞ্জের বিভিন্ন হাওর এলাকায়, সেখানেও প্লাবিত হচ্ছে। সে খবর জানাতে আমাকে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। আমি আছি সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার ব্রিটিশ রোড এলাকায়। এই ব্রিটিশ রোড মূলত 18 কিলোমিটার দীর্ঘ এবং প্রায় 12 ফুটের মতো প্রস্থ। এই ব্রিটিশ রোড দিয়ে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সাথে 3টি ইউনিয়নের মানুষ যোগাযোগ করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক পাশে রয়েছে চেলাই নদী, অন্য পাশে রয়েছে নাইন্দার হাওর এবং এই দুই চেলাই নদী এবং নাইন্দার হাওরের মধ্যভাগ দিয়েই প্রবাহিত হয়েছে ব্রিটিশ রোড এবং এই ব্রিটিশ রোডের উপর দিয়ে এখন পানি গড়িয়ে যাচ্ছে। এই পানির এবং নিম্নাঞ্চলের কারণে পানি
নিম্নাঞ্চলের কারণে এখানে প্রথমেই পানি এসে ধাক্কা লাগে, সেই ধাক্কার কারণে অনেক ক্ষতি সাধন হয়। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই পানি যদি আরও 1 থেকে 1.5 ফুট বেড়ে যায় তাহলে অনেকটা ক্ষতি হতে পারে, এবং তারা আশঙ্কা করছেন যে এই যদি 1-1.5 ফুট পানি না বাড়ে তাহলে আর কোনো ধরনের ক্ষতি হওয়ার শঙ্কা নেই। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো বাড়ি ঘরে পানি ঢুকেনি এবং মানুষজন এখনও নিরাপদে আছেন, এবং গত 3 ঘন্টা যাবৎ এখানে বৃষ্টিপাত বন্ধ রয়েছে, এবং সেই বন্ধ থাকার কারণে পানির যে প্রবাহ, সেই পানির প্রবাহটা অনেকটা কমে এসেছে, এবং এই সড়কটা দিয়ে যানবাহন চলাচল করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের দিকে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল, এবং যান্ত্রিক ত্রুটির কারণে সুনামগঞ্জের সহকর্মীর সঙ্গে আমরা সংযুক্ত হতে পারিনি। এর আগে যুক্ত ছিলাম সিলেটে। অন্ধকারে কারওয়ান বাজারের 3টি মার্কেটের 1200 দোকান। 1 বছরের বিল বাকি থাকায় ডিপিডিসি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তবে ব্যবসায়ীদের দাবি তারা ঠিকমতো বিল পরিশোধ করলেও বকেয়া রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 4 কোটি টাকা বাকি থাকলেও ডিএনসিসি বলছে গত 1 বছরে ব্যবসায়ীরা প্রায় 3 কোটি টাকা পরিশোধ করেননি। সুমন সরকারের ক্যামেরায় আলতাফ হোসেনের রিপোর্ট। তীব্র গরম, ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই মোমবাতি জ্বালিয়ে বেচাকেনার চেষ্টা। এভাবেই 3 দিন ধরে বিদ্যুৎবিহীন চলছে রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেট ও সুপার মার্কেটের অন্তত 1200 দোকান। কারণ কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি। তবে এজন্য পরস্পরকে দুষছে উত্তর সিটি কর্পোরেশন ও দোকান মালিক সমিতি। ব্যবসায়ীদের দাবি ঠিকমতো বিল দেওয়া হলেও সিটি কর্পোরেশন তা পরিশোধ করেনি। তাই গত 1 জুন বিদ্যুতের লাইন কেটে দেয় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি। আমরা একটা দোকানে অন্তত 3000, 3200, 2800, 2400 এরকম বিল আসে, আমাদের কিন্তু বিল বাকি নেই। এই মাসে বিলটা আছে, এই বিলটা কিন্তু আমার পরিশোধ। কেন আমরা এই দায়ভার নিব? আমরা কেন অন্ধকারে থাকবো? ডিপিডিসি সিটি কর্পোরেশনের কাছে যে পরিমাণ টাকা পায়, আমার জানা মতো আমাদের কাছে এই পরিমাণ টাকা সিটি কর্পোরেশন পায় না। আর ডিপিডিসি বলছে 12 মাস ধরে বিদ্যুৎ বিল দিচ্ছে না সিটি কর্পোরেশন। এখন পর্যন্ত 3,97,35,733 টাকা পাওনা ডিপিডিসি। বিল পরিশোধের জন্য 2 দফায় গত 18 এপ্রিল ও 5 মে সিটি কর্পোরেশনকে চিঠি দেয় ডিপিডিসি। অবগত করা হয় ব্যবসায়ীদেরও। এরপরও কারো কোনো সাড়া পায়নি বলে জানান ডিপিডিসির কর্মকর্তারা। আমার কাছে এখনো পর্যন্ত সিটি কর্পোরেশন থেকে কোনো কেউ যোগাযোগ করে নাই। বিল যদি পেমেন্ট করে একটা অ্যামাউন্ট অথবা দিবে 2-1 দিনের ভিতরে, একটা যদি ওনাদের একটা ইয়ের ভিতরে আসবে, টাকাটা দেওয়ার মধ্যে যদি চলে আসে আমরা লাইন দিয়ে দেব। আমরা লাইন দেওয়ার জন্যই এখানে বসে আছি। তবে ডিএনসিসি কর্মকর্তাদের দাবি ব্যবসায়ীরা বিল না দেওয়ায় তা পরিশোধ করতে পারছে না সিটি কর্পোরেশন। তারা যেটা মনে করছে যে কন্ডেম ঘোষিত ভবন, তাহলে বিদ্যুৎ বিল কেন দেব? তাহলে চলে যাক। মার্কেট ওয়াইজ অবশ্যই আমাদের কাছে আপনার ডকুমেন্ট চাইলে আমরা দিতে পারবো যে কোন মার্কেটে কত টাকা কত মাস আমরা বকেয়া আছে, এটা বলা আছে। কারওয়ান বাজার স্থানান্তর নিয়ে ব্যবসায়ী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে বৈপরীত্য চলছে অনেক দিন ধরেই। এর মধ্যে 2019 সালে চিকেন মার্কেটকে অব্যবহার্য হিসেবে চিহ্নিত করে ডিএনসিসি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সর্বাধুনিক আইসিইউ পড়ে আছে তালাবদ্ধ, বন্ধ এইচডিইউ রুম। সুসজ্জিত অপারেশন থিয়েটার, তবে সিজারিয়ান বাদে হয় না কোনো অপারেশন। আছে সর্বাধুনিক ডেন্টাল সার্ভিসের ব্যবস্থা, তবে সবই অকার্যকর চিকিৎসকের অভাবে। সপ্তাহে 2 দিন হয় আলট্রাসোনোগ্রাম আর এক্স-রে। সব থেকেও যেন কিছুই নেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে থাকা মহানগর জেনারেল হাসপাতালে। কর্তৃপক্ষ বলছে চিকিৎসক নিয়োগ প্রক্রিয়ার জটিলতায় প্রায় অকেজো প্রতিষ্ঠানটি। তবে মন্ত্রীর আশ্বাস, শিগগিরই নেওয়া হবে ব্যবস্থা। কথায় আছে নক্ষদন্তহীন বাঘ, কথিত সেই বাঘের দেখা মিলবে পুরান ঢাকার বাবুবাজারে মহানগর জেনারেল হাসপাতাল। এই নগরে একটা আইসিইউ যে কতখানি গুরুত্বপূর্ণ সেটা হয়তোবা ভুক্তভোগীরাই হাড়ে হাড়ে টের পেয়েছেন। বিশেষ করে সরকারি হাসপাতালে তো কথাই নেই, অথচ এই হাসপাতালটিতে এমন অলস পড়ে আছে 8 থেকে 10টি আইসিইউ মেশিন সহ পুরো বেড।
করোনাকালীন সময়ে 8 বেডের এই আইসিইউ ইউনিট চালু করা হলেও এখনও তা ঠিকঠাক ইনস্টলই করা হয়নি। অব্যবহৃত অবস্থায় শেষ হয়ে যাচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ। পাশের রুমেই 10 শয্যার এইচডিইউ, সেটাও তালাবদ্ধ। আমাদের তো এটা ব্যবহার করার মতো ডাক্তার বা যে সাপোর্টগুলো দরকার, নার্স, এইগুলো তো আমাদের নাই। রয়েছে মোটামুটি আধুনিক মানের একটি অপারেশন থিয়েটারও। এত আধুনিক যন্ত্রপাতি বলা যায় পড়ে আছে বেকারই, কারণ তার খুব সামান্য অংশই কাজে লাগানো হচ্ছে। কারণ কেবলমাত্র সিজার ছাড়া বড় অপারেশন করার সক্ষমতা এখানে নেই। সার্জন আছে, এমনি আমাদের যে সার্জারির কি ওটি হয় না, সার্জারির ডক্টর আছে। যেখানে নগর জুড়ে অন্য সরকারি হাসপাতালগুলোতে পা ফেলার জায়গা নেই, সেখানে এই হাসপাতালের অধিকাংশ বেডই শূন্য। চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ না থাকলেও সংকটটা চিকিৎসকের। প্রতিটা ওয়ার্ডে একজন করে, আর ইভিনিং নাইটে একজন ডিউটি করে, অনলি একজন, পুরো হাসপাতাল মিলে একজন। আমাদের মূল সমস্যাই জনবল। এই যে আমি যে ডাক্তার নিয়েছি না 10 বছর আগে, এরপরে কিন্তু আমাদের আর কোনো রিক্রুটমেন্ট হয়নি। যারা আসলে দাঁতের চিকিৎসা করেন তারা খুব ভালোভাবে জানেন যে দাঁতের চিকিৎসা করা কতখানি ব্যয়বহুল, অথচ এই হাসপাতালে এমন একটি আধুনিক যন্ত্রই আসলে বলা যায়, এমন একটি আধুনিক যন্ত্রপাতি থাকার পরেও গত 1.5 বছর ধরে চিকিৎসকের অভাবে সেটি বলা যায় বন্ধ রয়েছে। আছে আল্ট্রাসোনোগ্রাম আর এক্স-রে করারও ব্যবস্থা, তবে সপ্তাহে 2 দিন আসেন চিকিৎসক, তাই এসব পরীক্ষাও হয় 2 দিনই। এক্স-রে হচ্ছে, রেগুলারই হচ্ছে, তবে কম হচ্ছে রিপোর্ট, উনি যেদিন আসে ওই দিন করে আর কি। সপ্তাহে 2 দিন আসার কথা, মঙ্গলবার শনিবার। দুপুর 2টার পর পুরো হাসপাতালের দায়িত্বে থাকেন মাত্র একজন চিকিৎসক। আবার হাসপাতাল পরিচালকই চালান প্যাথোলজি বিভাগ। তবু বিধি অনুসারে জনবল নিয়োগ দিতে পারছে না দক্ষিণ সিটি কর্পোরেশন। মেডিকেল অফিসার আমার থাকার কথা 32, সেখানে আমার আছে 15 জন। ইমার্জেন্সিতে থাকার কথা 8 জন, সেখানে ওরা কাজ করছে 4 জন। তাহলে আমি কিভাবে, এইভাবেই চলতেছে। কিছু পদ দীর্ঘদিন যাবৎ শূন্য রয়ে গেছে, তা এখন আমরা প্রেষণের জায়গায় সরাসরি নিয়োগের চেষ্টা করছি। সেই প্রক্রিয়াটা কিছু দূর এগিয়ে গেছে। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমার ইচ্ছা আছে যে এগোনাকে সচল করা, কারণ এগোনাকে সচল না করলে আমি ঢাকার অন্যান্য হাসপাতালগুলোর চাপ কমাইতে পারবো না। সব কিছু মিলে কি করা যায় সে বিষয়ে আমি আজকে একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। এখনো প্রতিদিন বহির্বিভাগে গড়ে 450 থেকে 500 রোগী সেবা নেয় এই হাসপাতালে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। টানা তৃতীয় মাসের মতো কমলো এলপিজির দাম। আগের মাসের তুলনায় 30 টাকা কমিয়ে গ্রাহক পর্যায়ে 12 কেজি এলপি গ্যাসের দাম 1363 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। তবে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা রাখার অভিযোগ থাকলেও চেয়ারম্যানের দাবি, দেশের অনেক স্থানেই নির্ধারিতের চেয়ে কম দামে মিলছে এলপি গ্যাস। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসের শুরুতেই দেশে নির্ধারণ হয়ে আসছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। সে ধারাবাহিকতায় জুন মাসের জন্য বহুল ব্যবহৃত জ্বালানি পণ্যটির নতুন দাম ঘোষণা করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এতে টানা তৃতীয় মাসের মতো মিলল সুখবর। প্রতি 12 কেজিতে 30 টাকা কমিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া হয় 1363 টাকা। কমিশন জানায়, বিশ্ববাজারে এলপিজির কাঁচামালের দাম কমা ও ডলারের মূল্য আগের মাসের তুলনায় কিছুটা কমিয়ে ধরার সুফল পাবেন ভোক্তারা। গত মাসে ডলারের মূল্য ছিল আমরা 119 টাকা 21, আর এই মাসে আমরা ধরেছি 118 টাকা। 12 কেজি সিলিন্ডার কোম্পানি বিক্রি করে 1268 টাকায়, পাইকারি বিক্রেতা বিক্রি করবে 1318 টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রি করবে 1363 টাকায়। তবে বেঁধে দেওয়া সীমারেখার চেয়ে বাড়তি দাম রাখার অভিযোগ থাকলেও ভিন্ন কথা শোনালেন বিইআরসি চেয়ারম্যান। টাঙ্গাইল গিয়ে দেখছি যে আমরা যে রেট নিতেন তার চেয়ে 50 টাকা কমও বিক্রি করতেছেন। আগে যে অবস্থাগুলি আপনারা দেখছেন সেই অবস্থায় নাই। এখন আপনারা যে কোনো জেলায় যান, উপজেলায় যাবেন, আমি দেখেছি যে যেই আমরা মূল্য নির্ধারণ করি তার চেয়ে কম মূল্য পাওয়া যাচ্ছে। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের লিটার প্রতি দাম নির্ধারণ করা হয়েছে 62 টাকা 53 পয়সা, যা আগের মাসের তুলনায় 1 টাকা 39 পয়সা কম। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গতবারের চেয়ে ঢাকায় 10 টাকা এবং ঢাকার বাইরে 5 থেকে 7 টাকা বাড়িয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে। এবার ঢাকায় গরুর চামড়া ন্যূনতম 1200 টাকা আর বাইরে 1000 টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর প্রান্তিক ব্যবসায়ীরা কাঁচা চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছেন জানিয়ে এবার তদারকির ঘোষণা দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
তবে এবার সব ধরনের চামড়ার দাম বাড়িয়ে ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়া ৬০ টাকা, ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা, খাসির চামড়া ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়া ১৮ থেকে ২০ টাকা নির্ধারণের কথা জানালেন বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। গরুর চামড়া পার স্কোয়ার ফিট আমরা ৬০ টাকা করে লবণযুক্ত চামড়া ঢাকায় কিনবো, ন্যূনতম একটা চামড়া কিনবো ১২০০ টাকায়। ঢাকার বাইরে আমরা ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে কিনবো। ঢাকার বাইরে চামড়া ১০০০ টাকা করে আমরা লবণযুক্ত চামড়া আমরা কিনবো। খাসিরটা আমরা বলেছি যে আমরা ২০ থেকে ২৫ টাকার মধ্যে কিনবো, আর বকরি আমরা কিনবো ১৮ থেকে ২০ টাকার মধ্যে পার স্কোয়ার ফিট। এদিকে গত কয়েক বছরে প্রান্তিক ব্যবসায়ীরা ন্যায্য মূল্য পাননি জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এবছর ঘোষিত ন্যূনতম মূল্যের কম দামে যেন কোনোভাবেই চামড়া বিক্রি না হয় সেটি তদারকি করা হবে। গত কয়েক বছর ধরে আমরা এটার ভালো মূল্য পাচ্ছি না, এটা হলো বাস্তবতা। এবার আমরা এই পার স্কোয়ার ফিটের সাথে সাথে ওই গরুর একটা ন্যূনতম চামড়ার মূল্য লবণযুক্ত কত হবে সেটা ওনাদেরকে আমরা উল্লেখ করার জন্য আমরা বলেছি। এই মূল্যের নিচে যেন কোথাও বাংলাদেশে চামড়াই না হয় সেটা আমরা সুপারভিশনে রাখবো। এবছর সারা দেশে ৫৫ লাখ গরুসহ ১০০ কোটির বেশি গবাদি পশু কোরবানি দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। চামড়া বিক্রি করতে হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় জমে উঠেছে কোরবানি পশুর হাট। খামারের লালন পালন করা পশু দরদাম হাঁকিয়ে কিনছেন ব্যাপারীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে নওগাঁর ছাত্রহাটে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। দিনক্ষণ হিসেব কষলে কুরবানি ঈদের আর রয়েছে ২ সপ্তাহ, অর্থাৎ এই ২ সপ্তাহের আগ মুহূর্তে প্রান্তিক পর্যায়ে যেসব খামারি রয়েছে এই খামারি এবং গ্রাম পর্যায়ে লালন পালন করা গরু কিন্তু এই মুহূর্তে হাটে তোলা হচ্ছে। আমরা যে হাটটিতে রয়েছি নওগাঁর ছাত্রা হাটে, এই হাটে আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরুর সরবরাহ বা গরু এসেছে এবং ক্রেতার উপস্থিতির চেয়ে গরুর সংখ্যা বেশি হওয়ার কারণে এখানে যারা গরু বিক্রি করতে এসেছেন তারা বলছেন গরুর আসলে কাঙ্ক্ষিত দর তারা পাচ্ছেন না। বিশেষ করে বড় গরুর তো ক্রেতা একেবারেই অভাব এবং মাঝারি জাতের যে ষাঁড় গরুগুলো রয়েছে এই গরুগুলো কিছুটা কেনা বেচা হচ্ছে। তারপরও এখানে আসলে যাদের প্রত্যাশা নিয়ে একটা স্বপ্ন বুনছিলেন ভালো একটি দর পাবেন, কিন্তু সেই দরের জায়গাটা আসলে অনেকটাই ব্যাহত হচ্ছে এমন কথা কিন্তু এখানকার যারা প্রান্তিক খামারি তারা বলছেন। তবে ১০০ কেজি ওজন বা ১১০ কেজি ওজনের গরু আমরা এখানে একটু দেখতে ভালো। এই জাতীয় গরুগুলোর দাম মোটামুটি ৭০ থেকে ৭৫ হাজার টাকায় কেনা বেচা চলছে। ১২০ কেজি ওজনের একটি গরু সর্বোচ্চ ৯০ থেকে ১ লাখ টাকায় কেনা বেচা হয়েছে। এরকম চিত্র কিন্তু এখন পর্যন্ত কেনা বেচার ধরন আমরা দেখতে পাচ্ছিলাম। তবে সার্বিক চিত্র এই হাটে আজকে প্রায় ১০,০০০-এর উপরে গরু এখানে সরবরাহ হয়েছে এবং গরুর আসলে এই সময়টাতে প্রান্তিক যারা খামারি তারা কিন্তু গরুগুলো বিক্রি করতে হাটে তুলে থাকেন এবং দূর দূরান্তের যেসব ব্যাপারী রয়েছে ঢাকা, চিটাগাং, সিলেট, এই ব্যাপারীরা আসলে এই হাটগুলোতে নামলে গরুর যে স্বাভাবিক দর একটা তখন প্রতিযোগিতা হয়, এই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। এই এমন কথা কিন্তু এখানকার যারা খামারি তাদের দিক থেকে আসছে। তবে এবার গরু লালন পালন করতে গিয়ে বাড়তি খরচের কথা বলছেন খামারিরা এবং এই এলাকায় আসলে এবার স্থানীয় প্রাণী সম্পদ বলছে এবার প্রায় ৭,৫০,০০০ পশু কিন্তু শুধুমাত্র কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এবং বিগত বছরগুলোর চেয়ে প্রায় ৪০,০০০ বেশি, অর্থাৎ স্থানীয় চাহিদা মিটিয়ে কিন্তু বাড়তি এই গরু দেশের বিভিন্ন প্রান্তে ছড়ানোর জন্য এই হাটগুলোতে এই মুহূর্তে তোলা হচ্ছে এবং পর্যাপ্ত গরুর যে সরবরাহ আগামী আরো যেহেতু বেশ কয়েকটি সময় রয়েছে, দিন রয়েছে, এই দিনগুলোর মধ্যে কিন্তু এই গরুগুলো কিনা বেচা হবে এবং কিনা বেচার জন্য কিন্তু একটি প্রত্যাশা করছেন এখানকার খামারিরা। তবে সার্বিক চিত্র বলছে এখানে যে পরিমাণ গরুর আজকে সরবরাহ হয়েছে সেই সরবরাহের তুলনায় কিন্তু ব্যাপারীর উপস্থিতি কিছুটা কম বলছেন, ফলে দরের জায়গাটা কাঙ্ক্ষিত পাচ্ছেন না এমন অভিযোগ করছেন এখানকার যারা খামারি বা তৃণমূল পর্যায়ে যারা গরু লালন পালন করেছেন তাদের দিক থেকে এমন অভিযোগ করা হচ্ছে। তো এই ছিল নওগাঁর ছাত্রা হাটে গরু বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। রেলের ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে দেওয়া হয়েছে ১৩ জুনের টিকিট। সকাল ৮টায় বিক্রি শুরুতেই শেষ হয়ে যায় পশ্চিমাঞ্চলের ১৬,০০০ টিকিট। এদিন দুই অঞ্চল মিলিয়ে ৩২,০০০ বিক্রি হয় অনলাইনে। কাউন্টারের সামনে ফাঁকা হলেও ভার্চুয়াল টিকিট যুদ্ধ ছিল তীব্র। সোমবার ১৩ জুনের টিকিট বিক্রির শুরুতেই কাঙ্ক্ষিত আসন পেতে হামলে পড়েন যাত্রীরা। এদিন পশ্চিমাঞ্চলের ১৬,০০০ টিকিটের জন্য প্রথম আধা ঘন্টায় সার্ভারে হিট হয় ১,৯০,০০,০০০ বার। ঘরে বসে যারা টিকিট কাটতে পারেননি তাদের অনেকেই ছুটে আসেন কাউন্টারে, জানান হতাশার কথা। অনেক সময় থেকে ট্রাই করতেছি,
দেখাচ্ছে টিকিটগুলো, কিন্তু যখন এর ভেতরে যাচ্ছি নাই, সব 000। এখন তো খুব টেনশনে পড়ে গেলাম। 8টায় আমি অ্যাপস অন করে ঢুকছি, কিন্তু 8টা-2-এর মধ্যে সব টিকিট ফিল আপ। এই ক্ষেত্রে এখানে আসলাম যদি টিকিট পাওয়া যায়, কিন্তু এখানে এসে তো টিকিট পাচ্ছি না। দুই অঞ্চল মিলে 43টি আন্তনগর ট্রেনের 32,500 টিকিট বিক্রি হয় সোমবার। বরাবরের মতো সোমবারও অনলাইন বিড়ম্বনার কথা তুলে ধরেন যাত্রীরা। আমি 13 তারিখের টিকিট সেন্ড করতেছি, অ্যাভেলেবল টিকিট দেখাতেছে, বলতেছে নট সেন্ড। টিকিট পাচ্ছি না। কি বলতেছে অ্যাপসে, কি বলছে? অ্যাপসে নাই, মানে টিকিট দেখাচ্ছে খালি, আমি যাচ্ছি সরি, মানে সব ব্লক। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার জানান, ব্যাপক চাহিদা থাকায় 13 তারিখের টিকিট নিমিষেই বিক্রি হয়ে যায়। রেলের সক্ষমতার তুলনায় বিপুল চাহিদা থাকায় টিকিট পাননি অনেকেই। চাহিদার চেয়ে যখন যোগান কম হয়, অপ্রতুল হয়, আর আমাদের সক্ষমতার বাইরে, ধর আমাদের ঘুরে ফিরে কিন্তু আমি যত কিছু বলেন সারাদিনে আমি এই 33,500 টিকিট বিক্রি করতে পারবো, এর বাইরে একটা টিকিট আমি বিক্রি করতে পারবো না। যদি লক্ষ লক্ষ মানুষ যেতে চায়, সবার চাওয়া তো এই মুহূর্তে আমাদের বাংলাদেশ রেলের পক্ষে বা আমাদের সবার পক্ষে সম্ভব না। 6 জুন শেষ হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি, আর যাত্রা শুরু হবে 12 জুন থেকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঝামেলাহীন বাজার করতে দিন দিন সুপার শপে বাড়ছে ক্রেতার আনাগোনা। এক জায়গায় সব ধরনের পণ্য পাওয়ায় জনপ্রিয়তা বাড়ছে এ ধরনের কেনাকাটায়। পাশাপাশি মোবাইল ব্যাংকিং বা কার্ডে মূল্য পরিশোধের সুযোগ থাকায় এবং ক্যাশব্যাক থাকায় জনপ্রিয় হচ্ছে ডিজিটাল লেনদেনও। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন সাদিকুল বারাত। মাসের শুরুতে বাজার করতে এসেছেন রাজধানীর মিরপুরের একটি সুপার শপে। বাজারে গেলে আমার এক একটা জিনিসের জন্য এক এক জায়গায় যেতে হচ্ছে, তো এই জায়গাটায় আসলে সবকিছু একসাথে, অনেক সময় এত ডিসকাউন্ট অফার থাকে। বারাতের মতো আরো কয়েকজন জানালেন, নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে তাদের পছন্দের শীর্ষে থাকে সুপার শপ। ক্যাশলেস পেমেন্টের সুবিধা দেয় স্বস্তি। এখানে আসলে দেখা যাচ্ছে আমরা সাপ্তাহিক বাজার বা মাসিক বাজার একসাথে অনেক কিছুই নিতে পারছি। 26 তারিখ থেকে 27 তারিখ কিছু ডিসকাউন্টও পাই আমরা প্রতি মাসে। আমাদেরকে দেখে নিতে হয় যে ডেটগুলো ঠিক আছে কিনা। এদিকে ক্রেতা টানতে ছুটির দিন সহ বিভিন্ন সময় ছাড়ের ঘোষণা দেয় সবগুলো। মানুষ চায় স্বাচ্ছন্দ্যে নিজের কেনাকাটা শেষ করতে। যখন আমাদের ব্যানার ফেস্টুন দেখে তখনই বলে যে অফারটাকে একটু এক্সপ্লেন করেন, 100 জনের মধ্যে 90 জনই ওই অফারে পেমেন্ট করতে চায়। কেনাকাটায় ঝক্কি ঝামেলা এড়াতে নাগরিক জীবনে দিন দিন যেন অপরিহার্য হয়ে উঠছে সুপার শপ আর ডিজিটাল পেমেন্ট সুবিধা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ রাঘব বোয়ালদের দুর্নীতির বিরুদ্ধে সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। তবে দুর্নীতি বিরোধী এই অভিযান যেন মাঝপথে থেমে না যায় সে আহ্বানও জানায় সংগঠনটি। দুর্নীতিবাজদের থেকে পাচার করা কিংবা কালো টাকার 1% উদ্ধার করা গেলে অন্তত 50,000 কোটি টাকার রাজস্ব মিলবে বলে দাবি করেছে সংগঠনটি। নামে বেনামে অঢেল টাকা ও সম্পদ অর্জনের অভিযোগে বর্তমানে টক অব দ্য কান্ট্রি সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবার। এরই মধ্যে তার ও পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় 345 বিঘা জমি এবং 33টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে উঠে এলো বেনজিরের মতো রাঘব বোয়ালদের প্রসঙ্গ। সমিতির নেতারা জানান, স্বাধীনতার পর থেকে 2022-23 অর্থ বছর পর্যন্ত দেশে কালো টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 1,32,53,000 কোটি টাকা। এই সময়ে অর্থ পাচার হয়েছে 11,92,000 কোটি টাকার বেশি। এখান থেকে 1% কমও উদ্ধার করা গেলে 15,000 কোটি টাকার রাজস্ব পাবে সরকার। যদিও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এ অর্থ আদায় করা সম্ভব নয় বলে মনে করেন সমিতির নেতারা। বাড়ি কিনেছেন আপনার 5 কোটি টাকা দিয়ে, রেজিস্ট্রেশন করেছেন 50 লক্ষ টাকা দিয়ে, ট্যাক্স ফাইল পারমিট করে না। সম্প্রতি 2-1 জন রাঘব বোয়ালের বিরুদ্ধে দুর্নীতির কারণে শুরু করা পদক্ষেপকে স্বাগত জানাই। আশা করি তা চূড়ান্ত পর্যায়ে যাবে। অনুষ্ঠানে আসছে 2024-25 অর্থ বছরের জন্য 11,95,486 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। এই বাজেটের অর্থায়নের 92% আসবে রাজস্ব আদায় থেকে। বাজারে যারা সিন্ডিকেট করে বলে আপনারা জানেন, তারা কি মুনাফা নরমাল প্রফিট করে, এক্সেস প্রফিট করে? তো অতিরিক্ত মুনাফার উপর কর, কালো টাকা খুব কম, 10,000 কোটি টাকা মনে উদ্ধার করার কথা বলছি, লক্ষ লক্ষ কোটি টাকার মধ্যে। এ সময় টাকা পাচার রোধে স্বাধীন কমিশন গঠনেরও প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। কে বসছেন দিল্লির মসনদে জানা যাবে কাল। মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হবে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা।
কেন্দ্রগুলোতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে প্রশাসন। রাজনৈতিক দলগুলোর মধ্যেও বাড়ছে স্নায়ুচাপ। বুথ ফেরত জরিপে এগিয়ে থাকায় উজ্জীবিত গেরুয়া শিবির, তবে সমীক্ষা খুব একটা আমলে নিচ্ছে না অল ইন্ডিয়া জোট। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। 19 এপ্রিল থেকে 1 জুন ভারতের 18তম লোকসভা নির্বাচনের 7 দফায় 47 দিন ধরে দেশটির প্রায় 65 কোটি ভোটার প্রয়োগ করেছেন গণতান্ত্রিক অধিকার। 55 লাখ ইভিএমে বন্দী সেই গণনায় জানা যাবে মঙ্গলবার। ভারত জুড়ে এরই মধ্যে গণনা কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। 3 স্তরের এই ব্যবস্থায় প্রত্যেক গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে থাকছে 144 ধারা। আকাশে ড্রোন, কেন্দ্রের ভেতর ও বাইরে থাকছে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরার নজরদারি। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্য পুলিশ ও নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ দল। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। সবার আগে পোস্টাল ব্যালট গণনা করা হবে। এরপর ভোটারের সংখ্যার অনুপাতে ইভিএম গণনার কাজ শুরু হবে। প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ট থাকবেন কাউন্টিং সেন্টারে, থাকবেন গণমাধ্যমের প্রতিনিধি ও বিদেশি পর্যবেক্ষকও। দেশটির অন্যতম দীর্ঘ নির্বাচন প্রক্রিয়ায় এবার 6টি সর্বভারতীয় রাজনৈতিক দল ছাড়াও 2500-এরও মতো প্রাদেশিক রাজনৈতিক দল নিজস্ব প্রতীকে লড়েছেন। নির্বাচনী যুদ্ধে সামিল হয়েছেন প্রায় 14,000 প্রার্থী। মঙ্গলবার একইভাবে জানা যাবে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার বিধানসভার ফলাফলও। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির অনুষ্ঠানে যোগ দেওয়ার পর এবার ডালাসে একটি মসজিদের উন্নয়ন কাজের জন্য অর্থ সংগ্রহের ক্যাম্পেইনে যোগ দেন 4 টাইগার ক্রিকেটার। এ সময় ভক্ত অনুরাগীদের সঙ্গে ছবি তোলেন তারা। পরে বিশ্বকাপে দলের ভালো পারফরমেন্সের জন্য সবার কাছে দোয়া চান সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। যুক্তরাষ্ট্রের শহর থেকে শহরে ঘুরছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ এবং অনুশীলনের পাশাপাশি তারা অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও। ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচের আগে সাকিবের নিউ ইয়র্কের বাসায় দাওয়াতে যায় পুরো দল। সেখানে আমন্ত্রিত ছিলেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির অনেকেই। তবে নিউ ইয়র্ক থেকে ডালাসে এসে একেবারে ভিন্ন ধরনের এক অনুষ্ঠানে যোগ দিলেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ। ডালাসের অ্যালেন মসজিদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় এই অনুষ্ঠানটি, যেখানে মসজিদের উন্নয়ন কাজের জন্য অর্থ সংগ্রহ করতেই মূলত এই ক্যাম্পেইন আয়োজন করেন তারা। যোগ দেন টাইগারদের 4 ক্রিকেটার। সেখানে ভক্ত অনুরাগীদের সঙ্গে ছবি তোলেন তারা এবং কথা বলেন সবার সঙ্গে। এ সময় অনেককে অটোগ্রাফও দেন ক্রিকেটাররা। এই অনুষ্ঠানে যোগ দেয়া প্রত্যেকের কাছ থেকে $20 একটা এন্ট্রি ফি নেয় আয়োজক কমিটি, যা পরে দান করা হয় মসজিদের উন্নয়ন কাজে। জানা গেছে শতাধিক স্থানীয় বাংলাদেশি মানুষ যোগ দেন এই ইভেন্টে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর এতে বক্তব্য দেন ক্রিকেটাররা। এ সময় বিশ্বকাপে ভালো পারফরমেন্সের জন্য সবার কাছে দোয়া চান সাকিব এবং রিয়াদ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেনজিরের সহায়তায় জমি দখল করে গাজীপুরে বিলাসবহুল রিসোর্ট। 6 জুন দুদকে হাজিরের অপেক্ষায় সরকার। দুদক সম্ভাবনা দেখছেন না সাবেক আইজিপির আইনজীবী। অবসরের 13 বছর পর ডক্টর ইউনূসের বিরুদ্ধে 1000 কোটি টাকা লোপাটের অভিযোগ। খোদ গ্রামীণ ব্যাংকের সুবিধা দিয়েছেন পরিবারকে। বিভ্রান্তিকর তথ্য দাবি। এবং বৃষ্টির ঢলে 4 দিন ধরে বিপর্যস্ত সিলেট। ঘরবাড়ি ছাপিয়ে ওসমানী মেডিকেলে পানি। নগরবাসীর চরম দুর্ভোগে লন্ডনে বসে মেয়র। সুনামগঞ্জে ভেঙেছে সড়ক। এই ছিল সময় সংবাদে। বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সোমা খন্দকার। ধন্যবাদ ইনান। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।